আরে রোহন, তুমি এত রাতে আমার বাড়িতে কিভাবে আসলে? কেউ কি দেখেনি তোমায়? আরে আমি কি বোকা নাকি আমায় তোমার বাড়ির মানুষ দেখবে তাই বলে এত রাতে কেন আসলে? কাল তো আমি তোমার সাথে দেখা করতাম। এখন আসার কি দরকার ছিল? আমি তো তোমায় না দেখলে থাকতে পারি না। আর তাই তো আমি চলে আসলাম। ঠিক আছে, এখন তুমি চলে যাও রোহান, কেউ দেখলে সমস্যা হবে। রোহান বলল, আমি কি এখন চলে যাওয়ার জন্য এত কষ্ট করে তোমার বাড়িতে আসলাম? তাহলে কেন আসলে? তখন রোহান আমাকে বলল, চল ছাদে যাই, সেখানে আমাদের কেউ দেখবে না। আমিও রোহানের কথায় রাজি হয়ে গিয়েছি। কিন্তু রোহান ঘরের ছাদের উপরে নিয়ে আমার সাথে জোর করে। যা করেছিল তা শুনলে তোমাদের মাথা ঠিক থাকবে না। আমার নাম শিলা। আমরা এক ভাই ও এক বোন। আমার দাদু তো অনেক বছর আগেই মারা গেছে। এবং আমার দিদি আর কি আমাদের সঙ্গে থাকে? আমার দিদি তো আমাকে ভীষণ ভালোবাসে। এবং আমার বাবা মাও আমাকে ভীষণ ভালোবাসে। এবং আমার বাবা মায়ের যে আমার প্রতি কতটা ভালোবাসা, সেটা তো আপনারা এই গল্পের মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন। এবং আমার এখন ছোট যে ভাইটা আছে সে কিন্তু স্কুলে পড়াশোনা করে। আমাদের বিয়ে পাকা হওয়ার পরে রোহান কিন্তু মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসত আমাদের সবার সঙ্গে দেখা করতে। এভাবে প্রায় 1 মাস কেটে যাওয়ার পরে আমার বাবা যখন রোহানের বাড়ি যায় আমাদের বিয়ের তারিখ পাকা করার জন্য, তখন রোহানের বাবা বলেছিল রোহানের নাকি ডাক এসেছে এবং তাকে কালকের মধ্যেই নাকি বোর্ডে চলে যেতে হবে আগামী 6 মাসের জন্য। তাই আগামী 6 মাস তো বিয়ের তারিখ পাকা করা সম্ভব নয়। তারপরও লোকের হঠাৎ করে বর্ডারে চলে যাওয়ার কথা। আমরা কিন্তু অনেক দুঃখিত ছিলাম। আমার বাবা মা অনেক দুঃখিত ছিল। ভেবেছিলাম বিয়ে হয়ে যখন আমি রোহানের সঙ্গে যাব তখন রোহানের সঙ্গে না হয় বর্ডারে চলে যাবে। কিন্তু আমাদের বিয়ের আগেই তো রোহান 4 মাসের জন্য আমার থেকে অনেক দূরে চলে গেছিল। কিন্তু আমাদের ফোনে কথা হতো। তারপর যেদিন রোহানের বর্ডারে যাওয়ার কথা ছিল তার আগের দিন রাতে রোহান কিন্তু লুকিয়ে আমাদের বাড়িতে এসেছিল এবং এই ব্যাপারে আমার বাড়ির লোককেও কিন্তু কিছুই জানত না। কিন্তু আমি আগে থেকেই জানতাম যে রোহান আজ রাতে আমার সঙ্গে লুকিয়ে দেখা করতে আসবে। তাই আমি আগে থেকে তৈরি হয়েছিলাম। কিন্তু আমি এটা জানতাম না যে সে সব কিছু আগে থেকে প্ল্যান করে আসবে। তারপর আমার বাড়িতে আসার পর সবাই যখন শুয়েছিল, তারপর সেদিন রাতে রোহান যখন লুকিয়ে আমাদের বাড়িতে এসেছিল, তখন আমি জোহানকে নিয়ে ছাদের উপরে উঠেছিলাম এবং বাইরে থেকে ছাদের দরজা বন্ধ করে দিয়েছিলাম, যাতে আমাদের বাড়ির ভেতর থেকে কেউ ছাদের উপরে আসতে না পারে। তারপর আমাদের ছাদে যে ছোট খাট পাতা ছিল, সেই খাটে বসে আমরা দুজনে অনেক গল্প করেছিলাম। এমনকি রোহানের আমাকে ছেড়ে 6 মাসের জন্য বর্ডারে চলে যাওয়ার কথা ভেবে আমি রোহানের চলে যাওয়ার কথা ভেবে অনেক কেঁদেছিলাম। এবং সে দিন রাতে রোহান আমার সাথে এবং আমিও আবেগের বসে বাসর রাতের মতো। সে রাতে আমি যে বড় ভুলটা করেছিলাম, সেই ভুলের শাস্তি আমাকে আজও ভুগতে হচ্ছে। আজ আমি একজন মা হয়ে গেছি, কিন্তু আমার স্বামী নেই। আমার স্বামী থেকেও কিন্তু আমার স্বামী আমার বাচ্চার বাবা থাকতেও তার মাথায় বাবার ছাদ নেই। এবং সেই ব্যাপারে কিন্তু আমার বাড়িতে কেউ কিছুই জানত না। রোহান যখন চলে যায় তখন কিন্তু আমার খুব কষ্ট লাগছিল, কারণ সেদিন আমি সব দিক দিয়ে রোহানের হয়ে গিয়েছিলাম এবং রোহান ও আমার হয়ে গেছিল। তাই রোহান যখন আমাকে ছেড়ে যাচ্ছিল তখন আমার ভীষণ কষ্ট হচ্ছিল। কিন্তু সেদিন রোহান আমাকে কথা দিয়েছিল যে 4 মাস পরে যখন সে বাড়ি ফিরে আসবে তখন সে আমাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যাবে। কিন্তু রোহান চাকরিতে চলে যেতে 1 মাস হয়ে যাওয়ার পরে আমি কিন্তু খুব অসুস্থ হয়ে পড়ি। আমার মাঝে মধ্যে শরীর খারাপ হতো এবং বাথরুমে ঢুকে আমি বমিও করতাম। এইভাবে প্রায় 4-5 দিন হয়ে যাওয়ার পরে একদিন আমি যখন বাথরুমে ঢুকে বমি করছিলাম, তখন আমার দিদি মানে ঠাম্মা আমার গলার শব্দ পেয়ে তাড়াতাড়ি বাথরুমে এসে দেখল যে আমার শরীর খারাপ হয়েছে। তারপর আমার ঠাম্মা আমাকে ধরে বিছানায় শুয়ে দিয়ে বলল, আমার বোন, তোর কি হয়েছে? বেশ কিছুদিন ধরেই দেখছি আমার শিলার শরীরটা খারাপ। তাই চল দেখি, আজকে তোকে আমি নিজে ডাক্তারের কাছে নিয়ে যাব। আসলে আমার ঠাম্মা কিন্তু আমাকে ভালোবেসে ময়না বলে ডাকত এবং আমার শরীর এত বেশি অসুস্থ হয়ে পড়েছিল যে আমিও তখন ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছিলাম। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ডাক্তারের কাছে যাওয়ার পরে আমি নিজের ব্যাপারে একটা এত বড় সত্যি কথা জানতে পারব।
তারপর আমার ঠাকুমা যখন আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিল এবং সেখানে গিয়ে ডাক্তার যখন আমার চেক আপ করেছিল, তারপর আমাকে ডাক্তার যা বলেছিল সেটা শুনে তো আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। কারণ ডাক্তার বলেছিল আমি নাকি মা হতে চলেছি এবং সময় পেরিয়ে যাওয়ার কারণে আমার আর নাকি আরও সমস্যা হয়ে দাঁড়াবে। এবং সেদিন আমার ঠাকুমার সঙ্গে কিন্তু আমার ভাইও ডাক্তারের সঙ্গে গিয়েছিল এবং সে যখন বুঝতে পেরেছিল যে সে মা হতে চলেছে, তখন সে বাড়িতে আসার পরে গাড়ি থেকে নেমে ছুটতে গিয়ে বাড়ির ভেতরে ঢুকে আমার বাবা ও মাকে অনেক জোরে জোরে চিৎকার করে বলেছিল যে মা, অনেক বড় খুশির খবর আছে, সেটা হচ্ছে আমি মা হতে চলেছি। ওই সময় আমার মা আমার ভাইয়ের গালে একটা অনেক জোরে থাপ্পড় মেরে বলেছিল, কি কথা বলছিস? তারপর আবার ঠাম্মা যখন অনেক সাবধানে আমাকে ধরে ঘরের ভিতরে নিয়ে ঢুকেছিল, তখন আমার বাবা মা আমাদের সামনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করেছিল, ডাক্তার কি বলেছে, শিলার কি হয়েছে? আমার ঠাকুমা তখন আমার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে বলেছিল, শিলা সত্যিই মা হতে চলেছে। এবং এই কথা শোনা মাত্রই কিন্তু আমার মা যখন আমার গায়ে হাত তুলতে এসেছিল, তখন আমার ঠাম্মি আমার মায়ের হাতটা ধরে বলেছিল, খবরদার আমার নাতনিকে মারার একদম চেষ্টা করবি না, এবং তোরাই তো ওর বিয়েটা পাকা করে রেখে দিয়েছিস, ওকে তো বিদায় করে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিতে পারতিস। বিয়ে পাকা করার পরে যদি ওকে বিদায় করে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিস, তাহলে আজ কিন্তু এই খবরটা শুনে তোরা সবাইকে মিষ্টি বিতরণ করতে। সব দোষ কিন্তু তোদের, এতে শিলার কোনো দোষ নেই। তাই আমার নাতনির মারার চেষ্টা করবি না। আর তোরা যদি ওর ব্যাপারে বা ওকে নিয়ে কিছু উল্টোপাল্টা ভেবে থাকিস, তাহলে কিন্তু আমি আমার নাতনিকে নিয়েই বাড়ি ছেড়ে গ্রামের বাড়িতে চলে যাব এবং সেখানে আমার যা জমি জায়গা আছে সবকিছুই কিন্তু আমার নাতনির নাম করে দেব। সেদিন আমি আমার ঠাকুমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলাম, কারণ আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে একটা ভুলের জন্য আমার জীবনটা যেরকমভাবে পাল্টে যাবে। এমনকি বেশ কিছু দিন তো আমার বাবা মাও আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমার ঠাম্মি যখন তাদেরকে বুঝিয়ে বলেছিল যে এতে আমার একার কোনো দোষ নেই, এতে কিন্তু রোহনের ও লোকেরও দোষ আছে, তখন আমার বাবা বাধ্য হয়ে রোহানের বাবার কাছে গিয়ে সব কিছু সত্যি কথা বলেছিল যে আমি মা হয়েছি এবং রোহানের মা হতে চলেছি। এবং এতে কিন্তু আমার শ্বশুরের কোনো আপত্তি ছিল না যে আমি বিয়ের আগেই হয়ে গেছে, এবং তারাও আমার বাবার সামনে তার ছেলের এই ভুলের জন্য ক্ষমা চেয়েছিল এবং বলেছিল তার ছেলে যখন বাড়ি ফিরে আসবে তারপরেই নাকি আমাদের বিয়েটা হবে। তারপর এভাবে 4 মাস কেটে যাওয়ার পরে ধীরে ধীরে আমার যখন শরীর অসুস্থ শুরু হয়, তখন কিন্তু আমার বাবা মায়ের দুশ্চিন্তা শুরু হয়, কারণ আমাদের বাড়ির আশেপাশের লোকেরা কিন্তু তখন আমার ব্যাপারে অনেক আজেবাজে কথা বলতে শুরু করেছিল এবং ধীরে ধীরে সবাই এটা জানতে পেরে গিয়েছিল যে আমি বিয়ের আগেই মা হয়ে গেছে। এমনকি আমার বাবা যখন রোহানের বাবার কাছে গিয়ে হাতজোড় করে বলেছিল যে যেমন করেই হোক না কেন রোহানের একটা ছুটির ব্যবস্থা করতে হবে এবং আমার বিয়েটা রোহানের সঙ্গে তাড়াতাড়ি দিতে হবে, তখন কিন্তু রোহানের বাবা আমার বাবার সামনে কান্নাকাটি করে বলছিল তাদের নাকি করতে একটা জমি নিয়ে মামলা চলছে এবং সেই জমিটার জন্য 15 লাখ টাকা নগদ লাগবে এবং 15 লাখ টাকার দরকার। তাই এই মুহূর্তে নাকি তারা রোহানের বিয়েটা দিতে পারবে না। এবং সেদিন রোহানের বাবা আমার বাবার সামনে ইচ্ছে করে মডাকান্না কেঁদে আমার বাবার কাছে 14 লাখ টাকা আদায় করার চালাকি করেছিল এবং আমার বাবাকে যখন এটা বলেছিল যে এখন তাদের টাকা পয়সার অনেক অভাব আছে, তাই এই মুহূর্তে রোহানের বিয়েটা দিতে পারবে না। এই কথা শুনে আমার বাবা নিজের একমাত্র সবথেকে বড় জমিটা বিক্রি করে টাকা জোগাড় করে রোহানের বাবাকে নগদ 14 লাখ টাকা দিয়ে এসেছিল, যাতে আমার বিয়েটা খুব তাড়াতাড়ি রোহানের সঙ্গে হতে পারে। কিন্তু আমরা কখনো সেটা বুঝতে পারিনি যে এগুলো তো রোহানের পরিবারের চালাকি ছিল, আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা যৌতুক নেওয়ার। এবং তারা সবাই মানে আমার হবু বর থেকে শুরু করে আমার শাশুড়িও আমার শ্বশুর, তারা 3 জনেই কিন্তু একসঙ্গে মিলেছিল এবং আমার বাবা ভিতরে ভিতরে যে আমার বিয়ের জন্য তাদেরকে এত কিছু দিয়ে ফেলেছিল সেটার ব্যাপারে তো আমরা কিছুই জানতাম না। এমনকি তাদেরকে 14 লাখ টাকা নগদ দেওয়ার পরে আমার বাবা যখন রোহানের বাবাকে বিয়ের তারিখ পাকা করার কথা বলেছিল, তখন আমার হবু শ্বশুরমশাই বলেছিলেন উনি নাকি আরও 2 লাখ টাকা নেবেন নিজের ঘর মেরামতির জন্য, এবং আমার বাবা আমার শ্বশুরের কথা অনুযায়ী আরও 2 লাখ টাকা নগদ দিয়েছিল তাদের ঘর মেরামত করার জন্য। এত লক্ষ লক্ষ টাকা নগদ পাওয়ার পরে আমার শ্বশুর তার ছেলেকে বাড়িতে ডেকেছিল
তারপর আমার শাশুড়ির মিথ্যা মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে 10 দিনের ছুটি নিয়ে আমার হবু বর বাড়ি ফিরে এসেছিল। তার বাড়ি আসার পরে আমরা সবাই কিন্তু খুব খুশি ছিলাম। ভেবেছিলাম এবার আমাদের বিয়ের ডেট পাকা হবে। কিন্তু এত লাখ টাকা তাদেরকে দেওয়ার পরেও আমার বাবা যখন তাদের বাড়ি গিয়েছিল বিয়ের তারিখ পাকা করার জন্য, তখন রোহানের বাবা আমার বাবার কাছে একটা দামি 4 চাকা ও আমাদের বাড়িটা আমার নামে লিখে দেওয়ার দাবি করেছিল। ওই সময় আমার বাবা কিন্তু রোহানের বাবার সামনে কেঁদে কেটে হাত জোর করে বলেছিল, আমার কাছে যা ছিল আমি আপনাকে সব দিয়ে দিয়েছি, আমার কাছে আর অত সামর্থ্য নেই যে আমি আপনাকে 4 চাকা গাড়ি দিব। আর বাড়িটা যদি আপনাদের নামে করে দিই তাহলে তো আমরা রাস্তায় চলে আসব। আমার এক ছেলেও আছে, তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। তখন রোহানের বাবা বলেছিল, বাড়িটা শুধু আপনার মেয়ের নামে থাকবে, কিন্তু থাকবেন তো আপনারাই, তাই এত বেশি ভয় পাওয়ার কি আছে। আমার বাবা যখন রোহানের বাবার কথা শুনে ওনার পা ধরে কান্নাকাটি করেছিল, তখন রোহানের বাবা আমার বাবাকে বলেছিল, আপনি যদি 4 চাকা ও বাড়িটা দিতে না পারেন তাহলে কিন্তু এই বিয়েটা কোনোমতে হবে না। এবং আমার বাবা যখন সেদিন বাড়িতে এসে আমার স্বামীকে বাধ্য হয়ে নিজের এই কথাগুলো বলেছিল, তখন আমি কিন্তু সব কিছু লুকিয়ে শুনে নিয়েছিলাম। এবং সবকিছু শোনার পরে আমি রোহানকে ফোন করে সবকিছু বলেছিলাম। তারপর রোহানকে বলেছিলাম সে যাতে তার বাবাকে বারণ করে যাতে আমার বাবার কাছে এতগুলো জিনিস না চায়। তখন রোহান আমাকে যা বলেছিল সেটা শুনে তো আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম, কারণ সে তখন বলেছিল আমি আমার বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে কোনো কিছুই করতে পারব না। এবং সেদিন রোহানের কথা শোনার পরে আমার আর কোনো কিছুই বুঝতে বাকি ছিল না যে রোহান ও তার বাবা মায়ের মতোই লোভী ছিল। এবং সেদিন আমি আমার বাবার চোখের জল দেখে বুঝতে পেরেছিলাম যে ওই রাতে ভুলের জন্য আমার বাবা মা ও আমার পরিবারের সকলকেই শাস্তি পেতে হচ্ছে। ওই সময় তো মনে হচ্ছিল আমি যেন নিজেকে শেষ করে দেই, তারপর আমার থামবে। যখন আমার কষ্ট দেখেও কান্না দেখে আমাকে সাহস দিয়েছিল। তখন বিয়ের দিন রোহান যখন আমাকে বিয়ে করতে এসেছিল, তখন মণ্ডপের সবার সামনে আমাদের যখন মালাবদল হয় তার আগেই কিন্তু রোহানের বাবা আমার বাবাকে বলেছিল, শ্বশুরমশাই এই বিয়েটা তো তখনই হবে যখন আপনি 4 চাকার চাবি এবং বাড়ির কাগজটা আমার হাতে দেবেন। তারপর ওই কথা শোনা মাত্রই আমি মণ্ডপ থেকে উঠে দাঁড়িয়ে বাড়ির কাগজটা আগুনে পুড়িয়ে দিয়েছিলাম। তারপর আমি যখন বাড়ির কাগজটা আগুনে পুড়িয়ে দিয়েছিলাম, তখন রোহান আমাকে বলেছিল, শিলা তুমি এটা কি করলে? আমি তখন সবার সামনে রোহানের গালে একটা থাপ্পড় মেরে বলেছিলাম, তোর মতো ছেলেকে ভালোবেসে বিশ্বাস করে জীবনের সবথেকে বড় ভুল করেছি। আমি তো সন্তানের মা হতে আছি বলে তোরা হুমকি দিয়ে আমার বাবার কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করেছিস। তারপর আমার হবু শ্বশুরমশাই আমাকে বললেন, এই মেয়ে তোমার মাথা ঠিক আছে তো বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আমরা এই বিয়েটা না করে এখান থেকে ঘুরে চলে যাব। ওই সময় আমার ঠাম্মি রোহানের বাবার গালে একটা থাপ্পড় মেরে বলেছিল, তোর মতো লোভী মানুষের বাড়িতে আমি আমার মেয়ের বিয়ে কখনোই দেবে না। এই কথা বলে আমার ঠাম্মি কিন্তু যৌতুক নেওয়ার অপরাধে পুলিশকে ফোন করে সবকিছু বলেছিল এবং পুলিশে আমার শ্বশুর ও আমার বরকে যৌতুক নেওয়ার অপরাধে গ্রেফতার করেছিল। ওই সময় আমি সমাজের লোকের সামনে নিজের মনের ভয় লজ্জা দূর করে বলেছিলাম যে আমি আমার সন্তানকে একাই মানুষ করতে পারব, আমার দরকার নেই এরকম লোভী জীবন সঙ্গীর, আমার সঙ্গে আমার পরিবার আছে। আমি চাই না যে রকম লোভী মানুষের ছায়া ও আমার সন্তানের উপরে পড়ে। আসলে সেদিন রাতে রোহান তার বাবা মায়ের কথা অনুযায়ী আমার সঙ্গে সবকিছু করেছিল এবং এটা তাদের প্ল্যান ছিল, কিন্তু আমার বাবা মাও থামি আমার সঙ্গে ছিল বলেই আমি এই কষ্টের দিনগুলো কাটিয়ে উঠেছিলাম। এবার দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই, তোমরা যারা প্রেম করেন তারা কখনো ছেলেদের বিশ্বাস করবে না আর বিয়ের আগে কখনো কিছু করবে না, তাহলে তোমরা আমার মতো ব্ল্যাকমেলের শিকার হবে। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।